এই সরকার আসার পর তো সরকার বৃহৎ চ্যালেঞ্জের মোকাবেলা করছেন। তেল সংকট, জ্বালানি সংকট, তার মানেই হচ্ছে উৎপাদন, পরিবহন, যাতায়াত সবকিছুর উপর একটা সংকট চলে আসবে। মূল্যস্ফীতি বাড়তে শুরু করেছে এবং সত্যিকার অর্থে অন্তর্বর্তী সরকার খুব একটা ভালো অবস্থায় দেশকে রেখে যান নাই। তাহলে এই পরিস্থিতিতে সরকার কি এত দ্রুত এটা বাস্তবায়ন করাটা কি আসলে খুবই জরুরি, নাকি আগে চ্যালেঞ্জ মোকাবেলা করা দরকার ছিল? আপনার কি মনে হয়? না, একটার সঙ্গে আরেকটার যে খুব একটা বিরোধ আছে আমি তা মনে করি না। মানে যদি বলতো যে না, আমি এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমার এই অন্যান্য জনকল্যাণমূলক যে কাজগুলি করতে চেয়েছিলাম এগুলি আমি এখন করবো না, চ্যালেঞ্জ মোকাবেলা পরে করবো, যদি এরকম বলতো আর কি, তাতে যে খুব বেশি একটা চ্যালেঞ্জ মোকাবেলা করা যেত তা কিন্তু না। চ্যালেঞ্জকে বরং ঠিকভাবে মোকাবেলা করা যাচ্ছে সেটা আপনি ওইভাবে আলাদাভাবে দেখেন। যেমন ধরেন জ্বালানি সংকট, জ্বালানি সংকট যেভাবে মোকাবেলা করা হচ্ছে এটা তো মানুষের আতঙ্ক তৈরি করতেছে। যেমন একদিকে জ্বালানি মন্ত্রী বলতেছে আমাদের জ্বালানি তেলের কোনো অভাব নেই, আপনি তার একাধিক বক্তব্য পাবেন। যদি কোনো অভাব না থাকে তাহলে ওখানে তো লাইন কেন লম্বা? পরে যদি অভাব হয় তাই এখন আমাদেরকে তো পরে অভাব তো না হতে পারে, যুদ্ধ তো কালকেও থামতে পারে। আপনি কতদিনের প্ল্যান করতেছেন বলেন? তাহলে আপনি বলতে পারতেন, উনি বলতে পারতেন যে আমাদের জ্বালানি তেলের অভাব নাই কিন্তু আমাদের তবু পরিমিতি, তা বলে না, উনি ডাইরেক্ট বলতেছে আমাদের জ্বালানি তেলের কোনো অভাব নাই, কোনো সমস্যা নাই। তো কোনো সমস্যা নাই তো আপনি ওখানে রেশনিং করে দিলেন কেন? ব্যাপারটা লক্ষ্য করেন। তো এখন মানুষের মধ্যে আতঙ্ক তো তৈরি হতেই পারে। সে আতঙ্ক তৈরির জন্য আপনি মুখে যেটা বলতেছেন আর বাস্তবে যেটা দেখাচ্ছেন দুইটার মধ্যে পাবলিক কোনটা গ্রহণ করতেছে? আতঙ্কটা পাবলিক আতঙ্কিত হতে ভালোবাসে। গুড। কারণ পাবলিক ভালোবাসার কাজ করতে যে ওনার বক্তব্যটাকে পাবলিক কি মনে করতেছে? না, ফালতু বক্তব্য। ওনার বক্তব্য ফালতু মনে করতেছে, অর্থহীন মনে করতেছে। তো এই যে বলার মাধ্যমে উনি যখন প্রকৃত পক্ষে একটা ভালো কথা বলবেন তখন লোক কিন্তু বিশ্বাস করবে না। তো আপনি যে কাজটা মুখে বলছেন সেই জিনিসটা আপনাকে বাস্তবে দেখাতে হবে, অথবা বাস্তবে যা করছেন তার সঙ্গে আপনার মুখের কথা এটা থাকতে হবে। তো কাজে এই জনতুষ্টিমূলক এই কাজগুলো করলে পরে ওইটা নষ্ট হবে তা আমি বলছি না, এটা হতেই পারে। উনি জনতুষ্টিমূলক কাজ করবেন, কি কারণে করবেন না? জনতুষ্টির মাধ্যমে তো পাইছেন, ভোটের জন্য পাই। ভোটকে অন্য কোনো আমি আপনাদের কিছুই দিতে পারবো না, আপনারা সবাই আমার ভোট দেন, কেউ ভোট দিব? কেউ দিব না তো। আপনাকে বলতেই হবে আমি আপনাকে অমুক করবো তমুক করবো, অনেক কিছু দেবো, সোনা দিয়ে বান্ধাই দেবো, তারপরে দিবেন না বলবেন চেষ্টা করতেছি। এটি তো আমাদের এখানে ভোটের নিয়মটা। সেই বিচারে আমি মনে করি যে ওনারা যেটা করতেছেন দ্রুত করতেছেন, এটি হালাল বাজে বলার জন্য একটা পয়েন্ট দিয়ে দিছে যে আপনি যে বলতে পারবেন যে 2 সপ্তাহের মধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি, আমরা যা বলি তা করি, এই ধরনের এটা বলার ওনাদের একটা পলিটিক্যাল লিডার, তো তারা কি বলবে? জনগণ বলবে দেখেন আমরা দেখাই দিলাম করে। তা দিছে তো মাত্র মনে করেন 37 লাখ, 37,000। আগে তো 4 লাখ লোকের ছিল। হাসিনার আমলে তো 4 লাখ লোককে বয়স্ক ভাতা দিত, 4 লাখ, কিন্তু 37-এর 3 দিয়ে গুণ করলে 1 লাখ হয়, তারপরে আবার 4 দিয়ে গুণ করতে হয়। কিন্তু কাদের বুদ্ধি আমি চাই না, উনি তো দিয়ে গেছিল আমাদের প্রজেক্ট। আচ্ছা ঠিক আছে, সব মিলে লোকজন পেত, কিন্তু এটা তো আরো বাড়ছে। আমার কথা হলো কি এটা চলতে পারে, এটা চলাটা অন্যায় না। এর একটা নেতিবাচক দিক আছে, একটা বিতর্ক আছে এটা নিয়ে। বিতর্কটা কিরকম? মানুষকে যখন আপনি এমনি কিছু দিবেন তো মানুষের যে নেচারটা ওটা কিন্তু পাওয়ার নেচার হয়ে যায়। আপনার বিনিময়ে কিছু করলে ভালো হতো। পৃথিবীতে এমন কোনো লোক নাই যে নাকি কিছু করতে পারে না, কিছু না কিছু মানে করতে পারে। হয়তো মনে করেন 0.1% লোক পারে না, আর সবাই কিন্তু টুকটাক কাজ করতে পারে। যে যা কাজ করতে পারে তার কাছ থেকে সেই কাজটা নিয়ে তার বিনিময়ে দেন, তাহলে এটা বেটার হয়। ওই যে আপনি যেটা বললেন যে যেমন স্কুল, যেটা মিড ডে স্কুল, এটা তো খুবই কার্যকর একটা প্রজেক্ট ছিল। এখনো কিন্তু অনেক উপজেলা, প্রতিটা উপজেলা এখন একটা করে স্কুল কিন্তু আছে, যে স্কুলে খাবার দেওয়া হয়, দুপুরে এসে খায়, সকালে এসে নাস্তা করে, বিকেলবেলা নিয়ে যায়। তো ওই স্কুলগুলিতে কিন্তু স্টুডেন্ট বেশি হয়। আমাদের দেশে গ্রামাঞ্চলে এখনো খাওয়াটা একটা সমস্যা, অনেক বড় সমস্যা। তো ওটা যদি করে গভর্নমেন্ট, মানে এই প্রজেক্টগুলো যদি চালু করে, এটা খুব প্রয়োজন। আমরা যে মাঝে মাঝে হতাশ করি না যে জামাতের এত ভোট বাড়লো কেমন, অমুক করলো তমুক করলো, কেমনে বললো? ভাই জামাতকে ভোট দেওয়ার না, যে লোকগুলি তৈরি হচ্ছে সে লোকগুলি তো বিনা পয়সায় থাকে, বিনা পয়সায় খায়, বিনা পয়সায় কিছু পড়াশোনা করে। এই যে একটা বিশাল জনগোষ্ঠী মাদ্রাসার, তার বিপরীতে আপনি কি করতে পারছেন? আপনি কি প্রজেক্ট আছে? কোনো প্রজেক্ট নাই কিন্তু। তো ওই প্রজেক্টটা চালু করেন, দেখবেন যে আপনার ঠিক হয়ে গেছে। আমরা মোস্তাফিজ আপনার কাছে আসি। আমরা একটা নতুন ধারণা পেলাম যে মানুষ আসলে এক ধরনের সরকারি বা রাষ্ট্রীয় প্রতিরক্ষা আশা করে, বিশেষ করে তার এক্সিস্টেন্স বা তার অস্তিত্ব বজায় রাখার জন্য। অন্ন, বাসস্থান,
বস্ত্র, এই চাহিদাগুলি দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গাতে জনহিতকর প্রকল্প হিসেবেই তারা সেটা পায়, যেমন মাদ্রাসায় তারা সেটা পায়, আমাদের দানের টাকা, জাকাতের টাকা, যারা এলাকায় ফিলান্থ্রপিস্ট মানুষ থাকেন, বিদ্যুৎসাহী ব্যক্তি থাকেন, তাদের টাকায় তারা প্রতিপালিত হয়। কিন্তু এই দায়িত্বটা সরকারের নেওয়ার কথা ছিল, রাষ্ট্রের নেওয়ার কথা ছিল। তো এটি একটি ধারণা, যেন মাসুদ কামাল বললেন, স্নিগ্ধাও বললেন। আপনার কি মনে হয় যে শেষ পর্যন্ত এই যে এই অনেকগুলি কার্ড, হেলথ কার্ডও আসবে, ফার্মার্স কার্ডও আসবে, তাতে কি আমাদের বাংলাদেশে একটা দৃশ্যমান পরিবর্তন আমরা দেখতে পাবো? না, এটা দেখা যাবে না। কারণ এটার সাথে যদি মানুষকে কর্মমুখী করা না যায় এবং উৎপাদন যদি না বাড়ে, তাহলে এগুলি চালু রাখাটা খুব কঠিন হয়ে যাবে। এবং এটা চালু রাখতে গেলে তখন দেখা যাবে যে ট্যাক্স পরিমাণ বাড়তে থাকবে, তখন আবার অসন্তোষ দেখা দেবে পাবলিকলি। জিনিসপত্রের দাম বাড়ানো, নানা ধরনের যে ট্যাক্স, মানে এই টাকাটা কারো কাছ থেকে তো সংগ্রহ করতে হবে, ফলে আপনার প্রোডাকশনের দিকে যাইতে হবে। আমরা কিন্তু এখন পর্যন্ত আমি দিচ্ছি, কিন্তু আমি পয়দা করতেছি না। পয়দা করার প্রজেক্ট কি কি, ওই যে বলছিল না যে 1 কোটি লোকের কর্মসংস্থান হবে, ওই কর্মসংস্থানের প্রজেক্ট কবে থেকে চালু হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ওই কর্মসংস্থান কোথায় হবে, সেই জায়গাগুলি কি কি, সেগুলি কিন্তু আমি কোনো বক্তৃতা শুনিনি। যে কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, প্রচুর বন্ধ হয়ে গেছে। এর মধ্যে অনেকগুলো আমরা খবর জানি না, বড় বড় গার্মেন্টস বলেছেন 400-র বেশি। হ্যাঁ, বড় বড় গার্মেন্টসগুলি কিন্তু সংকটের মধ্যে আছে, ছোট মাঝারিগুলি অনেক বন্ধ হয়ে যাচ্ছে। তো সেইগুলিকে আবার চালু করা সহ প্লাস আরও অ্যাডিশনাল হবে কিনা, অর্থাৎ 1 কোটি মানুষকে কর্ম দিতে গেলে যে পরিমাণ শিল্প, কল কারখানা, প্রতিষ্ঠান, সেইগুলি আমরা কি গড়ার কোনো কর্মসূচি প্রজেক্ট উদ্বোধন করলাম কিনা, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমি দিচ্ছি, এটা দেওয়াটা খুব যে আমি বিতরণ করতেছি, ধরেন এই সময় ইফতারি বিতরণ হচ্ছে, কম্বল বিতরণ হচ্ছে, এগুলি মোটামুটি সহজ, কিন্তু এগুলি সাময়িক। স্থায়ীটা হলো যে আমি আমার প্রোডাকশনটা বাড়ানো এবং কর্মসংস্থানটা যদি আমি না দিই, ঘরে ঘরে যদি শুধু এটা দিতে পারি, এটা মানে সামঞ্জস্যহীন হবে। দেখেন কল্যাণমূলক দেশগুলো, ওদের যেমন ট্যাক্স, যেমন তারা আয় মানে কি বলে ইনকাম করতে পারে, তাদের প্রোডাকশন যেমন আছে, কর্মসংস্থান যেমন আছে, তেমনি তারা জনকল্যাণমূলক অনেকগুলো প্রজেক্ট তারা বাস্তবায়ন করে। এই যে বিভিন্ন ধরনের সুবিধা, সেগুলো এখন আমাদের শুধু আমরা সুবিধাগুলি মানে পাচ্ছি এমনি এই বিভিন্ন কার্ডের মাধ্যমে, কিন্তু আহরণ করতে পারতেছি না, আমি আমার উৎপাদনটা বাড়াইতে পারতেছি না। তো ওইটা যদি সামঞ্জস্যহীন হয়ে যায়, ওই যে হেল ভাই বললেন না যে বাজেটের সময় বোঝা যাবে, তখন ক্যালকুলেশন করতে দেখা যাবে যে আমার এই 4 কোটি ফ্যামিলি কার্ড চালু করতে গেলে কত টাকা, তারপর কৃষক কার্ডের কত টাকা, আরো অন্যান্য কার্ড কয়টা স্যার, হেলথ কার্ড আছে, ফার্মার্স কার্ড আছে। আচ্ছা, সবগুলো কার্ড মিলায় যেই টাকাটা, সেই টাকাটার সংস্থান কি হবে, তখন কিন্তু আসলে বোঝা যাবে। এখন হয়তো ধরেন 37,000-এ আপনার সমস্যা হবে না, 37 লাখে যান, তারপরে তো কোটি আছে, তো ওই ঘরগুলো যখন স্পর্শ করতে যাবে, তখন বোঝা যাবে যে কি পরিমাণ আমি চাপের মধ্যে পড়লাম। কারণ এখন তো বেতন ভাতা দেওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে। 1 কোটি কর্মসংস্থান তৈরি করতে গেলে অন্তত 1000 লোক কাজ করতে পারে, এরকম 10,000 কারখানা লাগে, 10,000 কারখানা। কিন্তু সেখানে উল্টা হচ্ছে, আমাদের কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ কারখানা বন্ধ হচ্ছে, তার কারখানাতেই চাকরি হয়। প্রমাণ হচ্ছে তুষার ভাই যে উৎপাদন কিন্তু নেমে যাচ্ছে নিচের দিকে। উৎপাদন নেমে, তার মানে এর সাথে যে সমস্ত প্রতিষ্ঠান উৎপাদন করে, সেই প্রতিষ্ঠানগুলো তাহলে বেহাল দশা, সেগুলি বন্ধ হয়ে যাচ্ছে। অর্থনৈতিক পরিস্থিতি যেরকম, রপ্তানি কঠিন হয়ে উঠেছে। তো ফলে এইটা সামঞ্জস্য বিধান না করতে পারলে দেখা যাবে যে এটা শুধুমাত্র ওই একটু জনতুষ্টিমূলক কিছু প্রচার। আচ্ছা ঠিক আছে, আমরা তো বলছি চালু তো করলাম, আরও তো সময় আছে, আরও গভর্নমেন্ট তো আসবে, এরপরের সরকার এটা কন্টিনিউ করবে। যেমন হাসিনার গভর্নমেন্টের, বিএনপি গভর্নমেন্টেরটা হাসিনা করছে, হাসিনারটা কন্টিনিউ করবে, সেই ধারায় চলে যাবে। আমি কিন্তু বেশি দূর আগাইতে পারবো না, মুখ থুবড়ে পড়তে পারি। আমরা কার্ড নিয়ে অনেক আলাপ করেছি, আপনার কাছ থেকে অল্প একটু উত্তর চাইবো শুধু, তবে অন্য প্রসঙ্গে চলে যাব। সেটি হচ্ছে যে বিশ্বের যে পরিবেশ বদলে যাচ্ছে, তাতে তো শ্রমশক্তি রপ্তানি কঠিন হয়ে উঠছে, এবং আমাদের অন্তর্বর্তী সরকার একটা চুক্তি করে গিয়েছেন, যাদের সঙ্গে আমাদের কিছুটা ইনকাম হতো রপ্তানি করে, তাদের সঙ্গে এখন আমাদের বাণিজ্য সমতার দিকে চলে যেতে হচ্ছে। কারণ তাদের কাছ থেকে এখন আমাদেরকে আমদানি করতে হবে, গম আমদানি করতে হবে, কৃষি পণ্য আমদানি করতে হবে, তুলা আমদানি করতে হবে, বোয়িং কিনতে হবে,
তারপরে এমনকি তেল গ্যাস কেনার সময় তাদেরকে একটা প্রাধান্য দিতে হবে, আবার অন্য কারো কাছ থেকে সস্তায় কিছু পেলে কেনার আগে তাদেরকে বলতে হবে। এখন এই যে একটা অবস্থা, যাদের সঙ্গে আমরা বিজনেস করে লাভ করতাম, 2টা পয়সা জমাতাম, এখন তাদের সঙ্গে যদি বাণিজ্য সমতা হয়ে যায়, আর যাদের সঙ্গে আমরা লোকসানে আছি, এরকম একটা পরিস্থিতি কিন্তু অন্তর্বর্তী সরকার তৈরি করে গিয়েছে। আর অন্যদিকে আপনারা একটা খরচের প্রজেক্টটি হাতে নিয়েছেন, যদিও আমরা কেউই এটার বিপক্ষে না, আমরা মনে করি যে এটা দরকার আছে। এই পুরো পরিস্থিতিতে আপনি একটু উত্তরটা দেন, এই বদলে যাওয়া পৃথিবীতে আসলে আসলে দেখেন, এতগুলি সমালোচনা আলোচনার উত্তর কি? আমি প্রথমে বলি যে বদলে যাওয়া পৃথিবী, আমি ওই যে অরুন্ধতী রায়ের একটা পড়ছিলাম যে নাও উই আর লিভিং ইন এ পোর্টাল ওয়ার্ল্ড, যে করোনা ভাইরাসের সময় একটা ছিল না, একটা ওর একটা প্রবন্ধ ছিল যে আমরা বদলে যাচ্ছে, পৃথিবী অন্য আর একটা প্রান্তে চলে যাচ্ছে, এন্ট্রি টু দ্য নিউ ওয়ার্ল্ড। তো দেখলাম ওই লেখাটা তখন খুব নাম করেছিল, কিন্তু আমি এখন দেখি যে আসলে ওই লেখার কোনো কিছু অর্থ বহন করেনি। সেই করোনা ভাইরাসও নেই, মানুষ এখন আর সে ওইসব আপনার ওই পিপিপি এগুলো পড়ে না, করোনা ভাইরাসের জন্য মুখেও এটা দেয় না, মানুষ বদলেও যায়নি, বিহেভিয়ারও বদলে যায়নি, আমরা আগের মতোই আছি। আপনি দেখেন বিহেভিয়ার বদলানোটা আমরা আশা করেছি, না বদলে কিন্তু যায়নি। উনি কিন্তু ফোরকাস্ট করেছিল, এই লেখার নাম ছিল উই আর গোয়িং টু এ পোর্টাল ওয়ার্ল্ড, এরকম একটা কি আমার মনে নেই, আপনার মনে হয় পড়েছেন এটা, তখন আমরা সবাই পড়েছি, অরুন্ধতী রায়ের একটা লেখা। নামটা আমার এখন পৃথিবী বর্তমানে যে অবস্থা, আপনি বলছেন যে আমেরিকার সাথে আমাদের বাণিজ্য সমতার কথা বলছেন, সেইখানে মনে করেন আমরা আমাদের নতুন যে সরকার, অবশ্যই এটা একটা ওয়ার্কিং রিলেশন, একটা ডিপ্লোম্যাটিক রিলেশনের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা হবে। আমি একটু আপনার কাছে এটা বলতে চাচ্ছি যে এই যে আমাদের প্রণোদনাগুলো, অর্থাৎ মানুষকে যে দান খয়রাতের অর্থনীতি, আকবর আলী খানের ভাষা এগুলোকে বলে দান খয়রাতের অর্থনীতি। দান খয়রাতের অর্থনীতিকে ভাইব্রেন্ট করে না, কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোকে এবং ওয়েলফেয়ার স্টেটগুলোকে ভাইব্রেন্ট করে, তার প্রচুর প্রমাণ। আপনি দেখেন যে আমরা যে 2,500 টাকাটা দিচ্ছি, এইটা আমাদের মায়েদের কাছে দিচ্ছি, পুরুষদের দিচ্ছি না। এখানে কিন্তু একটা বড় আপনার বিতর্ক আসছে যে পুরুষদের কেন দিচ্ছি না। আমরা বলেছি যে পুরুষরা এই টাকাটা পেলে বিহেভিয়ার দিক থেকে তাদের প্র্যাকটিসটা এরকম, অন্তত অর্ধেক টাকা বাজারে চা বিড়ি সিগারেট খেয়ে খরচ করে ফেলাবে, কিন্তু আমাদের মারা পেলে টাকাটা সংসারের প্রয়োজনীয় খরচ ছাড়াও তারা কিছু টাকা সঞ্চয় করতে পারবে। এই সঞ্চয়টা 1 বছর 2 বছর করলে তারা কিন্তু এন্টারপ্রেনারশিপ দিকে যেতে পারবে। এটা একটা কিন্তু দিক সমস্ত না, তারপরে দেখেন যেখানে 9% বা 10% মুদ্রাস্ফীতি, তাতে তো জমবে না, উল্টা টাকার মূল্য কমে যাবে। না আপনার আমাদের মায়েরা যে টাকাটা পাচ্ছে, আমি বললাম সংসারের খুঁটিনাটি সমস্যাগুলো, ছেলেরা বা মেয়েরা অনেক সমস্যা বাবাকে বলতে পারে না, বাবা অনেক সময় টাকা দিতেও চায় না, আমাদের মায়েরা কিন্তু এই প্রয়োজনীয় খরচটা দিয়ে কিছু টাকা জমাবে, আমি সেটা বলছি। সেকেন্ডলি দেখেন যে আপনি ওই যে এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা বলছেন, যে আমরা বলেছি না 1 কোটি কর্মসংস্থান। আপনি দেখেন আমরা এবার বলছি যে সার্বজনীন স্বাস্থ্যের জন্য আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব, যে প্রাইমারি হেলথ, যে আপনার আমরা বাড়ি যে আগে যে ভ্যাকসিন দিত, টিকা দিত, আমরা দৌড়ে বাড়িতে পালিয়ে যেতাম, টিকাদার আসছে, এখন কিন্তু সেই প্রাইমারি হেলথ কেয়ার তো বাংলাদেশে আছে। না আমরা এইটাকে এখন আপনার ওই যে ভিটামিন সি ক্যাপসুল খাওয়ায় বাড়ি বাড়ি যে প্রাথমিক, এই জন্য কর্মী নিয়োগ দিব। তারপরে দেখেন আমাদের যে বিদেশে আপনি বলছেন এখন একটা ওয়ারের জন্য, ইরান এবং আমেরিকার ওয়ারের জন্য বিদেশে আমাদের কর্মসংস্থান সংগঠিত হয়েছে। ইনশাআল্লাহ এই কর্মসংস্থান আমরা বাড়াবো, এতে আমাদের লোকজন মানে ফরেন রেমিটেন্সটা আসবে। আর একটা দেখবেন যে আমাদের যে বন্ধ মিল কলকারখানা এতদিন ছিল, আমরা দেখেন এগুলো সবগুলো কিন্তু খুলে দেওয়ার চেষ্টা করছে। আমাদের বিভিন্ন অঞ্চলে পাটকলগুলো খুলে দেওয়ার চেষ্টা করছে, বেসরকারি পদ লিজ দেওয়া হচ্ছে, যাতে কর্মসংস্থান হয়, মিলগুলো চালু হয়। এইভাবে আমরা বিভিন্ন রকম আপনারা এইসব পদক্ষেপ দিচ্ছি। এখন বলছেন যে যেমন শৃঙ্গারের জন্য বললো যে সাইকোলজিক্যালি আমাদের এই যে শিক্ষার বিনিময়ে খাদ্যটা খেতে আসে কিনা, এটা কি আসলে ঠিক? আমরা তো মানুষ যেন শিক্ষা গ্রহণ করে, শিক্ষাটা নেওয়ার জন্য লোভ থাকে এবং শিক্ষা গ্রহণ করে তার ভিতর যে ক্ষুধা পায়, এটা একটা কিন্তু একজন ডাক্তার আপনি ভালো বলতে পারবেন যে আপনি যখন পড়াশোনা বেশি করেন একটু ক্ষুধা পায়, সেই ক্ষুধা মিটিগেট করার জন্য কিন্তু এই প্রকল্পটা, অর্থাৎ শিক্ষাকে ইনহ্যান্স করার জন্য আমাদের সাইকোলজিক্যালি হলো শিক্ষাকে ইনহ্যান্স করা, মানুষকে লোভ ড্রপ আউট কমানোর জন্য। ড্রপ আউট অনেক কমাবো, আপনি দেখেন কিন্তু এটা তো সব জায়গায় চালু করা যায় না।
যে প্ল্যান এখন না না আছে, একই মুহূর্তেও আছে। চালু করা এখনো যায়নি। আছে কিন্তু সব জায়গায় চালু করা যায় না। আপনার ওয়েলফেয়ার স্টেটগুলোতে যে সমস্ত ওয়েলফেয়ার সমাজতান্ত্রিক বিশেষত ওয়েলফেয়ার স্টেট হয় কিন্তু বিশ্ব দেশে কম হয়, সমাজতান্ত্রিক বিশ্ব বা গণতান্ত্রিক বিশ্ব হয়। অর্থাৎ এই জিনিসটা তো বিভিন্ন দেশে এই প্রথা চালু আছে। আমরা এই প্রথা চালু করে মানুষকে দান খাতের অর্থনীতির দিকে নিয়ে যাচ্ছি না। আমরা যে আমাদের দুস্থ অসহায় মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে এবং সেই মানুষগুলো যেন আবার এর থেকে সঞ্চয় করে আমরা এবার 2,500 টাকা করে দিচ্ছি ফ্যামিলি কার্ডে, কৃষক কার্ডে 5,000 টাকা করে দেওয়া হবে। এর থেকে একটা সঞ্চয় তারা অবশ্যই করতে পারবে এবং কৃষক কার্ডে যে 5,000 টাকা দেওয়া হবে তো উৎপাদন বৃদ্ধি পাবে, তার তার আপনার খরচও কম হবে। কিন্তু টাকাটা 5,000 টাকার ইনসেন্টিভ পায়, তার উৎপাদন খরচটা নিজের থেকে কমে না। এরকম আপনি মানে এটা নিয়ে একটা ডিপ আলোচনা করলে হয়তো সবকিছু বুঝিয়ে বলা যেত। আপনি তো আমাদের সময় দিবেন কম। আর একটা কথা মরু ভাই বলেছেন যে এই ওয়েলফেয়ারের দিকে না যে দুর্নীতি টাকা পাচার কমাতে হবে, আমি মঞ্জু ভাইয়ের সাথে একমত। কিন্তু সবচেয়ে খারাপ যে জিনিসটা যে বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল, জামাত যেটা ঘটালো, দেখেন যে আপনি 73 সাল থেকে নির্বাচনের ইতিহাসে আজকে 2026 সাল পর্যন্ত 13টি নির্বাচনে আপনি কখনো দেখেছেন যে ওপেন মানুষকে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে? টাকা দিয়ে আমরা জনসভায় লোক আনি, এই বদনাম আমাদের সবার রয়েছে যে টাকা দিয়ে আমরা জনসভায় লোক আনি, টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। দেখেন ব্যারিস্টার শাহরিয়ারের মতো একজন পণ্ডিত ব্যক্তি, তিনি ওপেন 1,000 টাকার কতকে নোট দিচ্ছে। আল্লাহর রক্ষা যে ভারতের মতো আমাদের দেশে 2,000 টাকার নোট নেই, তাই তো 2,000 টাকা দেয় আপনার। আমি তো সরাসরি কি বলা যাবে, আমরা তো যেটা ভিডিও দেখলাম ওটা কবরে তিনি যাবেন সেই কারণে দিচ্ছেন, কবরে যাইতে হবে সেই কথা বলে কিন্তু দিচ্ছে। টাকা ইলেকশনের দিয়ে কথা বলেনি। কবর হাসর নসর এগুলো ঠিক করা যায়, এটা ইসলামিক পণ্ডিতরা ভালো জানেন। আমি বিভিন্ন এলাকায় আমি নির্বাচনও করেছি এবার এবং প্রান্তিক বিভিন্ন নির্বাচন এলাকায় আমি ঘুরিয়েছি, যেহেতু আমি কেন্দ্রীয় নেতা। আমি দেখলাম যে একদম ছিন্নমূল মানুষ যারা আপনার দেখাচ্ছে আপনার কি মনে হয় যে কার্ড চালু করলে ভবিষ্যতে 1,000 2,000 টাকা ক্যাশ ভবিষ্যতে দিচ্ছে টাকার বিনিময়ে না না ভোট বিক্রি বন্ধ হয়ে যাবে? না এই দুর্নীতি ঠেকাবেন কি করে? এই দুর্নীতি এইটা আমাকে আলোচনা করা দরকার যে মানুষের গরিবত্বকে অসহায়ত্বকে আপনি কচকচে 2,000 টাকা 1,000 টাকা দিয়ে তার অসহায়ত্বকে কিনছেন, এর থেকে বড় দুর্নীতি আর কি হতে পারে? আমরা